গাড়ি সমস্যা না এখানে, বা যে যে গাড়িটা চালাচ্ছে তার আসলে প্রবলেম। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অবশ্যই ইনস্টিটিউশন ডেভেলপ করে নাই, কিন্তু আমাদের যে দুর্বল ইনস্টিটিউশন সেটা নিয়েও মোটামুটি দেশকে ফাংশন করানো যায় যদি আপনার ইন্টেনশন ঠিক থাকে। তো আমাদের অবশ্যই আমাদের প্রথম ইনস্টিটিউশন স্ট্রেনথেন করতে হবে, আমাদের সিস্টেম স্ট্রেনথেন করতে হবে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের ইন্টেনশনটাকে ঠিক রাখতে হবে, মাইন্ডসেটটা ঠিক করতে। হ্যাঁ, তো যে মানুষটি আসলে প্রধান দায়িত্বে থাকবেন এবং তার আশেপাশে যে মানুষ থাকবেন, যেটা আপনি একটু আগে উল্লেখ করলেন, তারা যদি আসলেই তাদের উইলিংনেস থাকে তাহলে অবশ্যই এই দেশকে একটা উচ্চতর জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। তার একটা কারণ আছে, তার একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যে একটা কিন্তু উদ্যোক্তা মনোভাব আছে। আপনি একটা গরিব মানুষকে গ্রাম থেকে শহরে নিয়ে আসবেন, সে প্রথম দিন হচ্ছে রাস্তায় শুয়ে থাকবে, দ্বিতীয় দিনই সে চেষ্টা করবে যে কিছু একটা ব্যবসা করার। এখানে আপনি যে রাস্তার পাশে এত ছোট 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 নানা রকম উদ্যোক্তা আপনারা দেখছেন, এটা একটা বড় কারণ হচ্ছে রাষ্ট্র তো তাকে আসলে ওই রকম কোনো সুবিধা দেয় নাই, কিন্তু তার যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা হচ্ছে সার্ভাইভাল ইনস্টিংক্ট তার রয়েছে, বাংলাদেশের মানুষ এটা রয়েছে। যে কারণে বাংলাদেশের মানুষ ভালো সিস্টেম যদি পায়, আপনি বিদেশে যে দেখেন এত ফ্লোরিশ করে কিভাবে, এত কষ্ট করে তার যে নেক্সট জেনারেশন, সেই নেক্সট জেনারেশনকে কিন্তু ভালো পড়াশোনা দিচ্ছে, বা তারা খুব খুব উন্নত কিন্তু তারা একটা লাইফ লিড করতে পারে বাংলাদেশি জনগণ, যেটা দেশে তারা পারছে না। আমার কাছে মনে হয় এরকম আমরা যদি একটু তাদেরকে প্রণোদনা দিতে পারি, আমরা একটা সিস্টেম তৈরি করতে পারি, যে সিস্টেমের মধ্যে এই মানুষগুলো আসলে রাষ্ট্রের কাছ থেকে কিছু পাবে, তাহলে আমার কাছে মনে হয় যে এটা খুব একটা কঠিন বিষয় নয়। এখন আমাদের যদি একটু সময় থাকে তাহলে কয়েকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। যে আমরা দেখেছি যে বিএনপির বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে এনসিপি এবং জামাত ইসলামী বিভিন্ন সময় বলার চেষ্টা করে যে বিএনপি হচ্ছে সংস্কার বিরোধী। এটা তো একদম বেসিক অভিযোগ এখন, কিন্তু এই অভিযোগটা আমরা যে আসলে কতটুকু একটা গোল্ডফিশ মেমোরি আমাদের, যে আমরা সহজেই সব কিছু ভুলে যাই, এটা একটা বড় উদাহরণ হতে পারে এই অভিযোগটা। আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে এখনকার যে সংস্কারগুলো নিয়ে কথা হচ্ছে এবং 31 দফা, আপনি প্রথম দিকের প্রত্যেকটা 31 দফার আপনি যদি কি কমিশন গঠন করার কথা বলা হয়েছে, কি পরিবর্তন আনার কথা বলা হয়েছে, এগুলো যদি বিশ্লেষণ করেন, এই প্রত্যেকটা 31 দফায় রয়েছে। এবং সেটা শুরু হয়েছে 2016 থেকে, যখন ভিশন 2030 আমরা প্রস্তাব করি, বিএনপি থেকে প্রস্তাব করা হয়। এরপরে সেটাকে হচ্ছে অন্যান্য যে সমমনা দল সেগুলো মিলে 27 দফা তৈরি করা হলো, এবং পরবর্তীতে আরও কনসালটেশনের মাধ্যমে আমরা 2022 সালে আমরা হচ্ছে 31 দফা আমরা প্রস্তাব করলাম। 2022 সালে কোন মানুষটা সংস্কারের কথা চিন্তা করেছে আপনি বলেন? যারা এই যে কথা বলে, 2016 সালে তো এনসিপির অনেকে তো স্কুলে ছিল বা কলেজে ছিল, তারা তো এই সংস্কার শব্দ সম্পর্কেই জানতো না। এবং জামাত ইসলামী তখন তো আমরা তো এখনও তাদের মুখে আসলে যে বড় ধরনের পরিকল্পনা শুনি সেটা না। তো যে কারণে বিএনপিকে যখন বলা হয় সংস্কারের বিরোধী, এটার চাইতে বড় ধরনের প্রতারণা আর হতে পারে না, এটার চাইতে বড় ধরনের ভুল উদাহরণ আর হতে পারে না। ইদানিং আবার গণভোটের কথা বলা হচ্ছে যে বিএনপি কেন নোট অফ ডিসেন্ট দিল হচ্ছে এই গণভোটের ভিতরে। একটা কথা কেউ কখনো বলে না যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে আমরা রেফারেন্ডাম দেখি, এগুলো তো আসলে হ্যাঁ না ভোট, তার মানে একটা ইস্যুতে। আপনি যখন ব্রেক্সিট ইস্যুতে আপনি যখন রেফারেন্ডাম করছেন, তখন আপনি বলছেন যে আপনি ব্রেক্সিট চান কি চান না। আপনি যখন মনে করেন আয়ারল্যান্ডে কয়েকবার হচ্ছে অ্যাবর্শন নিয়ে হচ্ছে রেফারেন্ডাম হয়েছে, স্কটল্যান্ডেরটাও হয়েছে যে আপনি স্বাধীনতা চান কিনা, আপনি অ্যাবর্শন চান কিনা, হ্যাঁ, একটা পলিসিতে। তো এগুলো তো আপনার একটা পলিসি নিয়ে হচ্ছে বা একটা সিদ্ধান্ত নিয়ে হয়, কিন্তু আপনি একটা পুরো দেশের একটা পরিবর্তন আনবেন, হ্যাঁ, এবং সেটার মধ্যে অসংখ্য দফা আপনার থাকবে, আর একটা রাজনৈতিক দল সেটার কোনো সবগুলোর সাথে তারা একমত হতে হবে, এটা তো সৌরতান্ত্রিক ব্যবস্থা। আমি যেটা বলি, আমি আমার এই শোতেও অতিথিদের সঙ্গে বলতাম যে ধরলাম আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দল একমত হয়েছে এই 48টা বিষয়ে, আমি ইন্ডিভিজুয়াল 48টার 8টা বিষয়ে আমার ভিন্ন মত আছে, আমি সেটা কিভাবে প্রকাশ করব যে আমি 40টায় রাজি, 8টায় রাজি না? তার মানে আপনি তো একটা স্টেক হোল্ডার, আপনি একটা নাগরিক হিসেবে আপনি তো একটা স্টেক হোল্ডার। আর আপনি যখন একটা পলিসি নিয়ে আপনি গণভোট করছেন, তখন কিন্তু আপনি স্টেকটা আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারছেন, হ্যাঁ, পরিষ্কার। যে কারণে এই ধরনের অনেকে এখন বলছেন যে রেফারেন্ডাম এইভাবে তো নোট অফ ডিসেন্ট কোথাও থাকে না, তাই না, ইত্যাদি অনেক কথা বলা অনেকে চেষ্টা করছেন। তো এইরকম রেফারেন্ডাম তো কখনো হয় না। যদি আপনি নোট অফ ডিসেন্টের প্রসঙ্গটা বাদ দেন, যেগুলো নিয়ে ঐকমত্য হয়েছে, সেটাও তো আপনি প্রথমত ওই 48টা বিষয় এই 12 কোটি ভোটারকে বোঝানো, তারপরে এক একজনের এক এক রকমের মত থাকতে পারে ইন্ডিভিজুয়াল হিসেবে, সেটা সে কীভাবে এক্সপ্রেস করবে? যে কারণে আমরা তো বারবার বলার চেষ্টা করেছিলাম যে আপনি গণভোটটাকে
আপনি আলাদা না করে সেটা অবশ্যই জনগণের প্রতিনিধি দ্বারা র্যাটিফাই করা এবং জনগণের প্রতিনিধির সাথে সংশ্লিষ্টতা তৈরি করা, সেটা কিন্তু আমরা বারবার বলার চেষ্টা করি। শেষ পর্যন্ত বিএনপি কিন্তু অনেকগুলো ছাড় দিয়েছে। আপনি যদি বিশ্লেষণ করেন, বিএনপি কখনোই কিন্তু রাজপথে যে সমাধান করার কথা বলেন। এখন অনেক রাজনৈতিক দল এখন রাজপথে যাওয়ার জন্য বিএনপিকে নানাভাবে উত্ত্যক্ত করছে, কিন্তু বিএনপি কিন্তু এখনও ওই পজিশন নিচ্ছে না। কারণ বিএনপি জানে যে আসলে আমরা যদি এখন আমরা রাজপথে যে কোনো একটা সমাধান করার চেষ্টা করি, তাহলে আসলে বাংলাদেশের পুরো যে রাজনৈতিক ব্যবস্থা সেখানে একটা অস্থিরতা তৈরি করবে, যেখানে আমরা বারবার ছাড় দিতে চাচ্ছি এবং ছাড় দিয়ে আমরা একটা পজিশনে যাওয়ার চেষ্টা করছি। এবং এখন আপনারা যদি দেখেন যে জামাতে ইসলামী যে দাবিগুলো, তারা একদিকে তারা বলছে গণভোট তারা আগে চায়, আবার আর একদিকে তারা প্রত্যেকটা আসনে তারা প্রার্থী ভিত্তিক তারা কি করছে, তারা ক্যাম্পেইন করছে। একদিকে তারা বলছে আমরা পিআর চাই, আর একদিকে হচ্ছে প্রার্থী দিচ্ছে প্রত্যেকটা জায়গায় এবং ক্যাম্পেইন করছে। এগুলো কোনোটাই আসলে তারা চায় না। তারা যেটা চায় সেটা হচ্ছে যে বিএনপিকে যে কোনোভাবে হোক বিভ্রান্ত করা এবং একটা টাইম নেওয়া এখান থেকে, যাতে তারা তাদের মতো নির্বাচনের হচ্ছে প্রস্তুতি চালাবে, নির্বাচনকে বিলম্বিত করবে, দেশকে একটা অস্থিরতার দিকে নিয়ে যাবে এবং দেশকে অস্থিরতা নিয়ে যাওয়া গেলে সবচাইতে বড় দল হিসেবে বিএনপি এক ধরনের সমস্যার মুখোমুখি পড়বে। তো এইটা কিন্তু জনগণ এখন বুঝতে পেরেছে, যে কারণে পিআর ইজ এ ডেড হর্স নাও। এটা কেউ আর পিআর নিয়ে কথা বলছে না, কয়েকদিন পরে গণভোট নিয়েও কেউ কথা বলবে না। আমরা যখন পলিসিগুলো নিয়ে কথা বলা শুরু করব, তখন তাদের বাধ্য হয়ে পলিসিতেই আসতে হবে। এখন আপনি অনেক জায়গাতে নির্বাচন নিয়ে স্কেপটিক বলেছেন, সেইটা একটা বিষয়, এটা নিয়ে আমাদের অ্যালার্ট থাকতে হবে আমার কাছে মনে হয়। কারণ নির্বাচনই এখন একমাত্র উপায় হচ্ছে আমাদের উত্তরণের, আমাদের সামনের দিকে যাত্রার বলে আমি মনে করি। জি, ডক্টর জিয়াদ। না, আমি যেটা বলতে চাই, সাইমন বলছিল যে বিএনপির রিফর্মগুলোর ব্যাপারে বিএনপির যে পজিশন, আমি বলবো যে বিএনপি, আপনি যদি খুব মনোযোগ দিয়ে বিএনপির সব কাজগুলো দেখেন। আরেকটা আপনি বলেছিলেন এবং আমি ওই আইডিয়াটার সঙ্গে আমি পার্সোনালি তো একমত, বাংলাদেশে যদি কোনো সরকার এক্সপার্টদের একটা বডি হিসেবে মিনিস্টারদের পাশাপাশি বা মন্ত্রণালয়ে কাজ করবার সুযোগ দেয়, কিন্তু এটার একটা বড় সমস্যা, মানে এই সমস্যা কীভাবে মোকাবেলা করা হবে। যেমন ধরেন 2001 থেকে 6 বিএনপি যখন ক্ষমতায় ছিল, অনেক ইয়াং মেম্বার অফ পার্লামেন্টকে কিন্তু স্টেট মিনিস্টার, ডেপুটি মিনিস্টার করা হয়েছে। এবং বাংলাদেশের কালচারে যে দেখা যায় যে আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে, অন্যান্যদের ক্ষেত্রে যে ফুল মিনিস্টাররা তাদের স্টেট মিনিস্টার বা ডেপুটি মিনিস্টার তাদেরকে কোনো কাজ দিতে চান না, কোনো রকমের স্পেস দিতে চান না। আবার তরুণরা তাদের তারুণ্যের শক্তির বলে বা তাদের ওই সার্কেলের বলে তারাও তাদেরকে মোটামুটি সিনিয়রদের খুব একটা আমলে নিতে চান না। তো এটা একটা বড় সমস্যা। এই এক্সপার্টদের, এই যে পলিটিশিয়ানরা যারা একদম মাঠের পলিটিশিয়ান, এবং তারা যদি মন্ত্রী থাকেন, কতখানি সুযোগ দিবেন, কতখানি গ্রহণ করবেন, এটা একটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কালচারের বড় চ্যালেঞ্জ। মানে আপনারা যে পলিসি নিয়ে কাজ করছেন সেটা নিয়ে চিন্তা করছেন, সুযোগ দিবে বা কে কাকে সুযোগ দিবে না। না, আপনি বলবেন হয়তো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, দলীয় প্রধান বলে দিবেন। আমার মনে হয় যে আমি বলছি যে আমাদের একটা কালচারাল এক ধরনের নোশন, আমরা সবসময় ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করি। হ্যাঁ, যেমন এখানে আপনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী ভিত্তিক চিন্তা করছেন, কিন্তু আমি সবসময় বলবো যে আমাদের চিন্তাটা হতে হবে সিস্টেম ভিত্তিক চিন্তা। যদি প্রধানমন্ত্রী বা ক্যাবিনেট যদি একটা, আপনি তো আপনার চিন্তা নিয়ে আমার কোনো বিরোধ নেই, আমি আপনার চিন্তা ভালো চিন্তা, কিন্তু এই চিন্তার ইমপ্লিমেন্টেশন এবং ইমপ্লিমেন্টেশনের প্রক্রিয়াটি নিয়ে আমার সংশয়, সেটা আপনি কিভাবে? না, এটা আমাদেরকে দেখতে হবে, বিকজ আমরা সবসময় একটা কথা বলি যে দ্য রিয়েল ডেভিল ইজ উইদিন দ্য ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, তো সেখানে গেলে পরে আমরা অনেক কিছু দেখব এবং সেখান থেকে আমাদেরকে অনেক রকম আপনার কোর্স কারেকশন হয়তো লাগবে।